হ্যালো সবাইকে। হিকারি নিহঙ্গ কিজুনার আজকের এই চমৎকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জাপানি ভাষার ব্যাকরণ মাঝে মধ্যে একটু জটিল মনে হতে পারে, তাই না? কিন্তু আজ আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের নবম অধ্যায়ের এমন কিছু দারুণ বিষয় শিখব যা ভাষা শেখার ভিত্তিটাই পুরোপুরি বদলে দেবে। চলুন দেরি না করে শুরু করা যাক। হিকারি নিহঙ্গ কিজুন আয়ের পক্ষ থেকে আরও একবার উষ্ণ শুভেচ্ছা। চমৎকার একটি বন্ধনের মাধ্যমে জাপানি ভাষা শেখার এই প্ল্যাটফর্মে আজ আমরা শুধু ব্যাকরণই নয়, বরং জাপানিদের মতো একেবারে স্বাভাবিক কথোপকথনের দিকেও নজর দেব। যেমন ধরুন, শব্দের শেষে থাকা স্বরবর্ণগুলোকে কিভাবে একটু সাইলেন্ট করে মাসুয়ের জায়গায় মাস বা দেসুয়ের জায়গায় দেশ বলতে হয়। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু ভাষাকে আরও জীবন্ত করে তোলে। আচ্ছা, একটা সাধারণ ভুলের কথা বলি, যা নতুন অবস্থায় প্রায় সবাই করে থাকে। যখন কেউ বলতে চায় আমি জাপানি খাবার পছন্দ করি, তখন অবজেক্ট পার্টিকেল হিসেবে ও ব্যবহার করে ফেলে। কিন্তু মজার ব্যাপার হলো, এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ফাঁদ। এই ভুলটা কেন হয় আর ঠিক কোথায় ও বাদ দিয়ে গা পার্টিকেল বসাতে হয়, সেটিই কিন্তু আজকের মূল ফোকাস। বিষয়টা আরও সহজে বোঝার জন্য চলুন সাইতামা ইউনিভার্সিটির গবেষক ওমারু সানের ফিল্ড নোটস থেকে একটু ঘুরে আসি। ওমারু সান মূলত একজন মধ্যবয়স্ক বাংলাদেশি গবেষক, যিনি জাপানি ভাষা শিখছেন, আর তিনি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন ইমন সানকে। ইমন সান আবার জাপানেই থাকেন এবং সেখানকার জীবনযাত্রার সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছেন। ওমারু সানের এই তীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমেই আমরা নবম অধ্যায়ের মূল নিয়মগুলো একেবারে হাতে কলমে শিখে নেব। ওমারু সানের নোটের একেবারে শুরুতেই রয়েছে জাপানি শিষ্টাচারীর কথা। জাপানে প্রথম পরিচয়ের সময় হাজিমে মাসতে বলে ৪৫ ডিগ্রি কোণে একটু মাথা নত করা বা বাউ করার যে গভীর সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে, তা কিন্তু শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি ভাষার বিনয়ের সাথেও ওতপ্রোতভাবে যুক্ত। ইমন সানের দৈনন্দিন কথাবার্তায় এই ব্যাপারটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখেছিলাম যে কোনো সাধারণ কাজের অবজেক্টের পরে ও পার্টিকেল বসে, কিন্তু ওমারু সান একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন। নবম অধ্যায়ে এমন কিছু বিশেষ শব্দ আছে যাদের ক্ষেত্রে ও না বসে সরাসরি গা পার্টিকেল বসে। এদেরকে বলা হয় স্টেট অর ফিলিং ইন্ডিকেটরস বা অবস্থা ও অনুভূতির নির্দেশক। এই নিয়মটা আয়ত্ত করতে না পারলে কিন্তু কথাবার্তার স্বাভাবিকতা একদমই হারিয়ে যাবে। এই ব্যাপারটা ওমারু সান আর ইমন সানের চিন্তার পার্থক্য থেকে খুব সহজেই বোঝা যায়। যেমন ধরুন, ওমারু সান ভাবলেন খাবার পছন্দ করার কথা বলতে গেলে হয়তো বলতে হবে গোহান ও সুকিদেস, কিন্তু না, ইমন সান একেবারে নিখুঁত জাপানি উচ্চারণে বললেন ইটালিয়ার ইউরিগা সুকিদেস। খেয়াল করেছেন, এখানে সুকিদেসের আগে ও বসেনি, বরং বসেছে গা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই ৪টি বিশেষ ক্যাটাগরি মনে রাখা। প্রাচীন জাপানি স্ক্রোলের মতো গুছিয়ে বললে এই ৪ ক্ষেত্রে সবসময় গা পার্টিকেল ব্যবহার করতে হয়। প্রথমত, পছন্দ ও অপছন্দ; দ্বিতীয়ত, কোনো কাজে দক্ষতা বা অদক্ষতা; তৃতীয়ত, কোনো কিছু বুঝতে পারা বা জানা; আর চতুর্থত, মালিকানা, অর্থাৎ কোনো কিছু নিজের থাকা। চলুন এবার এই ৪টা বিষয় একটু গভীরে গিয়ে রাখা যাক। প্রথম ক্যাটাগরিটা হলো পছন্দ এবং অপছন্দ। এখানে সুকি মানে পছন্দ করা আর কিরাই মানে অপছন্দ করা। মজার ব্যাপারটা কি জানেন? এগুলো কিন্তু মোটেও কোনো ভার্ব বা ক্রিয়া নয়, এগুলো আসলে না অ্যাডজেক্টিভ। আর ঠিক এই কারণে এগুলোর আগে ও না বসে গা বসে। উদাহরণস্বরূপ, ওয়াতাশি ওয়া ইতারিয়া রিওরিগা সুকি দেস অথবা সান্তোস সানওয়া কারাওকেগা কিরাই দেস। এবার আসি দক্ষতা আর অদক্ষতার বিষয়। অন্য কারো দক্ষতার প্রশংসা করতে আমরা জোজো ব্যবহার করি, যেমন মিরা সানওয়া নিহঙ্গো গা জোজো দেস। কিন্তু ওমারু সান ইমন সানের একটা দারুণ নম্রতা খেয়াল করলেন। জাপানি সংস্কৃতিতে নিজেকে কখনোই নিজে জোজো বলা উচিত নয়, এটা বেশ অভদ্রতা। নিজের ক্ষেত্রে সবসময় হেতা বা অদক্ষ শব্দটি ব্যবহার করে বিনয় প্রকাশ করাটাই আসল নিয়ম। এরপর দেখি বুঝতে পারা আর মালিকানার ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে। ওকারিমাস একটা অ্যাকশন ভার্ব হওয়া সত্ত্বেও এর আগে গা বসে, যেমন ওয়াতাশি ওয়া এইগো গা ওকারিমাস। ঠিক একইভাবে কোনো জড়বস্তু থাকা বা ধরুন কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকার ক্ষেত্রে আরিমাস ব্যবহৃত হয়। আর হ্যাঁ, তার আগেও কিন্তু গা বসবে, যেমন কুরুমাগা আরিমাস কিংবা ইয়াকুসোকুগা আরিমাস। আচ্ছা,
এবার আমরা এমন একটা বিষয়ে যাব যা আমাদের কথাবার্তাকে আরও সুনির্দিষ্ট করে তুলবে, অর্থাৎ কোনো কিছু কতটা বুঝি বা কতটা আছে সেই মাত্রাটা কিভাবে বোঝাতে হয় চলুন সেটাই দেখে নেওয়া যাক। কেউ কোনো কিছু ঠিক কতটুকু বোঝে তা নির্দিষ্ট করে বলার জন্য কিছু বিশেষ অ্যাডভার্ব ব্যবহার করা হয়। ওমর হুসেন ইমনসানের কথায় এই শব্দগুলোর নিখুঁত ব্যবহার খুব মন দিয়ে খেয়াল করেছেন। ধরুন, খুব ভালো বুঝলে বলতে হবে ইয়োকু, যেমন নিহঙ্গ গা ইয়োকু ওকারিমাস। মোটামুটি বুঝলে দাইতাই, আর অল্প বুঝলে বলতে হয় সুকোশি। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, উচ্চারণগুলো কিন্তু একেবারে মসৃণ হতে হবে, অর্থাৎ মাসু না বলতে হবে মাস। অন্যদিকে মালিকানা বা পরিমাণের ক্ষেত্রে আরিমাসের সাথে ব্যবহার করা হয় তাকুসান, যার অর্থ প্রচুর, আর সুকোশি, যার অর্থ সামান্য। ধরুন, ইমনসান যদি বলতে চান তার অনেক টাকা আছে, তাহলে তিনি বলবেন ওকানেগা তাকুসান আরিমাস। আর যদি অল্প থাকে তবে বলবেন ওকানেগা সুকোশি আরিমাস। খেয়াল রাখবেন, এই অ্যাডভার্বগুলো কিন্তু পার্টিকল গা এবং ভার্বের ঠিক মাঝখানে বসে। কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় নেতিবাচক ফাঁদ। আমারই অর্থাৎ তেমন একটা না এবং জেন, যার অর্থ একদমই না, এই শব্দ দুটো ব্যবহার করলে বাক্যের শেষের ভার্ব বা অ্যাডজেক্টিভটা অবশ্যই নেগেটিভ হতে হবে। যেমন, আমারই ওকারিমাস বলাটা সম্পূর্ণ ভুল। এর বদলে বলতে হবে আমারই ওকারিমাসেন অথবা জেন আরিমাসেন। এটা জাপানি ব্যাকরণের একদম অলঙ্ঘনীয় একটা নিয়ম। ঠিক আছে, এবার চলুন দেখি কিভাবে কোনো কথার পেছনে যুক্তি দাঁড় করাতে হয় অথবা কারণ জানতে চাইতে হয়। এখানে আমরা কারা এবং দোষীদের এর চমৎকার কিছু ব্যবহার দেখব। ওমারু সানের নোটের এই অংশে দেখা যায় কিভাবে কোনো কাজের কারণকে তার ফলাফলের সাথে যুক্ত করতে হয়। নিয়মটা খুব সোজা। প্রথমে কারণ বা যুক্তি বসবে, এরপর যুক্ত হবে কারা, আর সবশেষে ফলাফল বা মূল বক্তব্য। যেমন ধরুন, জিকানগা আরিমাসেন কারা তেরেবিও মিমাসেন। এর মানে হলো সময় নেই তাই টিভি দেখা হয় না। কারা শব্দটা এখানে মূলত যেহেতু বা তাই হিসেবে কাজ করছে। আর যখন কারো কাছে কারণ জানতে চাইবেন তখন দোষিতে ব্যবহার করতে হবে। যেমন দোষিতে আসা গোহানো তাবেমাসেন দেস্তাকা। এখানে একটা ছোট্ট টিপস দিই, দেশিতা না বলে দেস্তা উচ্চারণ করাটা কিন্তু অনেক বেশি ন্যাচারাল শোনায়। আর হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে বাক্যের শেষে অবশ্যই কারা যুক্ত করতে হবে। জিকাঙ্গা নাকাত্তা দেস্কারা, অর্থাৎ কারণ আমার হাতে সময় ছিল না। আমরা সবাই জানি জাপানি ভাষায় বিনয়ের কোনো বিকল্প নেই। ধরুন, কেউ আপনার কোনো আমন্ত্রণ খুব বিনয়ের সাথে ফিরিয়ে দিল, তখন সরাসরি জেরা না করে একটু ঘুরিয়ে সংক্ষেপে শুধু বলতে পারেন দৌশিতে দেস্কা। এতে যেমন ভদ্রতা বজায় থাকে, ঠিক তেমনি অপর পাশের মানুষটিও তার কারণটা নিজের মতো করে গুছিয়ে বলার একটা চমৎকার সুযোগ পায়। চলুন এবার পুরো অধ্যায়টার একটা কুইক সামারি বা চিটশিট দেখে নেওয়া যাক, যা পরীক্ষা থেকে শুরু করে দৈনন্দিন কথাবার্তায় ভীষণ কাজে আসবে। ওমারু সানের খাতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক জায়গায় করলে আমরা মূলত 3টে ফাঁদ দেখতে পাই। 1. সুকি এবং কিরাই কোনো ভার্ব নয়, এরা না অ্যাডজেক্টিভ, তাই এদের সাথে সব সময় গা বসবে। 2. নিজেকে নিজে ভুলেও যৌজু বলা যাবে না, বরং নিজের দক্ষতার ক্ষেত্রে ওকারিমাস বা দেকিমাস বলতে হবে। আর 3. বাক্যে আমারি বা জেনজেন থাকলে তার সমাপ্তি অবশ্যই নেতিবাচক বা নেগেটিভ হতে হবে। এই 3টা রুলস মনে রাখলে আর কোনো চিন্তই নেই। আসলে ওমারু সানের মতো এমন গভীর পর্যবেক্ষণ আর ইমুন সানের মতো বাস্তব প্রয়োগের মাধ্যমেই কিন্তু যে কোনো ভাষার উপর সত্যিকারের দক্ষতা অর্জন করা সম্ভব। হিকারি নিহঙ্গ কিজুনোয় এই পদ্ধতিটি ভাষার প্রতিটি নিয়মকে শুধু মুখস্থ করায় না, বরং জাপানি সংস্কৃতির সাথে মিলিয়ে একেবারে ভেতর থেকে আত্মস্থ করতে সাহায্য করে। তো আজকের এই দারুণ বিশ্লেষণ শেষে সবার জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যাচ্ছি। একটা খুব সাধারণ প্রশ্ন, দোশিতে নিহঙ্গ ও বেঙ্কিউশিমাস্কা, অর্থাৎ কেন জাপানি ভাষা অধ্যয়ন করা হচ্ছে? আজ যে কারা ব্যাকরণটা আমরা শিখলাম, ঠিক সেটি ব্যবহার করেই এই প্রশ্নের উত্তরটা ভেবে বের করার চেষ্টা করা যেতে পারে। শেখা চলতে থাকুক, ভাষার এই চমৎকার জগতে সবার পথচলা আরও আনন্দদায়ক হোক।